নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মিথ্যে কথা বলেন মোদি, বিজেপি আসলে সংবিধান বিরোধী। বলো আজ কি খবর আছে? সেসব বলবো, তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। করে ফেলো, কি প্রশ্ন করবে? বল, আজকের দিনটা কেন ইম্পর্টেন্ট? কি হয়েছিল আজকের দিনে? আজকের দিনে কি হয়েছিল গো? কার জন্মদিন? জন্মদিনই বটে, সংবিধানের জন্মদিন। 1949 সালে আজকের দিনে ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল। সেই থেকেই ভারতের সংবিধানের পথ চলা শুরু বললে আরেকটু পরে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। বুঝলাম। আজকে তাহলে ভারতের গণতন্ত্রের জন্য খুবই স্পেশাল দিন। একদমই তাই। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতের পথ চলা শুরু হয়েছিল আজকের দিনে। আজকে কি হলো দেশ জুড়ে? প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে চিঠি দিলেন, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদকে স্মরণ করলেন। কি বললেন নরেন্দ্র মোদী? বললেন অনেক কিছুই। সবচেয়ে ইন্টারেস্টিং কথা বললেন, স্কুলে স্কুলে সংবিধান দিবস পালন করা হবে, নতুন ভোটারদের উৎসাহিত করতে হবে। বাহ, কোনো গোলমাল হয়নি তবে? তা কি আর হয়? বিরোধীরা সরব, জয়রাম রমেশ কড়া আক্রমণ করেছেন বিজেপি আরএসএস কে। কি হয়েছে, কি বলেছেন, আমাকে একটু খুলে বলো তো। তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝতে পারবি। সংবিধান দিবসে জাতির উদ্দেশ্যে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংবিধানকে বললেন পবিত্র দলিল। তিনি লিখেছেন, সংবিধান দেশের অগ্রগতির পথ দেখিয়েছে, আর প্রতিটি নাগরিকের দায়িত্ব এর স্বপ্ন পূরণ করা। দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সামাজিক ও আর্থিক উন্নতি দ্রুত বাড়বে, এ কথাও তিনি জোর দিয়ে বলেন। মোদী নিজের জীবনের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, সাধারণ ও আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে এসে 24 বছরের বেশি সময় সরকার চালানো সম্ভব হয়েছে কেবল সংবিধানের শক্তির জন্য। 2014 সালে প্রথমবার সংসদে প্রবেশের সময় ধাপ ছুঁয়ে প্রণাম করা, 2019 সালে নির্বাচনের পরে সংবিধান কপালে ছোঁয়ানোর ঘটনাও তিনি স্মরণ করেন। মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধান সভার সব সদস্যকে তিনি শ্রদ্ধা জানান। মোদী বলেন, গুজরাটের সংবিধান গৌরব যাত্রায় সংবিধানকে প্রতীকীভাবে হাতির ওপরে রেখে শোভাযাত্রা করা হয়েছিল। 2025 সালে সংবিধান দিবসের পাশাপাশি সর্দার প্যাটেল ও বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী দেশ বিশেষভাবে উদযাপন করবে। তিনি নাগরিকদের ভোটাধিকারের মূল্য মনে করিয়ে দিয়ে তরুণদের দায়িত্ব নিতে আহ্বান জানান। অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন যে আরএসএস সংবিধান রচনায় কোনো ভূমিকা রাখেনি। তিনি বলেন, সংবিধান গৃহীত হওয়ার পর থেকেই আরএসএসের ভূমিকা ছিল তাকে আক্রমণ করে দুর্বল করা, এবং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ও তাঁর নীতিগুলোকে সাংগঠনিকভাবে দুর্বল করছেন। তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নেহেরু, সর্দার প্যাটেল, আম্বেদকর এবং রাজাজির বক্তব্য উদ্ধৃত করে বলেন, সংবিধানের ভিত্তি নির্মাণে তাঁরাই মুখ্য ভূমিকা নিয়েছেন। তাঁর দাবি, ইতিহাস সাক্ষী, সংবিধানের বিরোধিতা করা ছাড়া আরএসএসের সঙ্গে সংবিধানের আর কোনো সম্পর্ক ছিল না। সত্যি সংবিধান রচনায় আরএসএস বিজেপির কোনো ভূমিকা ছিল না? না, ছিল না, একেবারেই ছিল না। তাহলে আরএসএস যে নিজেদের এত দেশপ্রেমী বলে দাবি করে? আরএসএস চেয়েছিল মনুস্মৃতিকেই দেশের সংবিধান বানানো হোক। মনুস্মৃতির সংবিধান হবে? আরএসএস এর উদ্দেশ্য তাই। এমনকি আমাদের গর্বের তিরঙ্গা পতাকাও আরএসএস মানতে চায়নি। আরএসএস এর জাতীয় পতাকা নিয়েও আপত্তি? হ্যাঁ, আরএসএস চায় গেরুয়া পতাকা ওড়াতে। সংবিধানের সব কিছুর বিরোধী ওরা। আরএসএস এর স্বপ্ন হিন্দু রাষ্ট্র গড়ার। ওদের গর্বের দিন কবে ছিল জানিস? কবে বলো তো? 25শে নভেম্বর 2025 নরেন্দ্র মোদী রাম মন্দিরের ধ্বজা ওড়ালেন। সেই সঙ্গে আম্বেদকর, নেহেরুর আদর্শকে প্রকাশ্যে হত্যা করলেন। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তুই এই খবরটা দেখ, নিজেই ডিটেলসটা পাবি। আজ 26শে নভেম্বর, সংবিধান দিবস। আজকের দিনে বি.আর. আম্বেদকরের একটি সতর্কবার্তা আবারও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বাবা সাহেব বলেছিলেন, ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক ভোটে নির্বাচিত সংসদ দলগত স্বার্থে কাজ করতে পারে এবং সংবিধানকে বদলে দিতে পারে। 1948 সালের 4 নভেম্বর সংবিধানের খসড়া পেশ করার সময় তিনি বলেন, সংবিধান সভা কোনো দল বা স্বার্থ দেখে কাজ করছে না, কিন্তু ভবিষ্যতের কোনো সংসদ দলীয় স্বার্থ পূরণ করতে সংবিধান পাল্টাতে চাইবে। আরএসএস, বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো বহুবার নতুন সংবিধান লেখার দাবি তুলেছে। বাজপেয়ী সরকার যখন সংবিধান সংশোধনের কথা বলছিল, তখন 2000 সালে রাষ্ট্রপতি কে.আর. নারায়ণও বলেছিলেন, আমাদের বিবেচনা করতে হবে সংবিধান আমাদের ব্যর্থ করেছে নাকি আমরাই সংবিধানকে ব্যর্থ করেছি।
সেই কথা মেনেই বাজপেয়ী সরকার সংবিধান বদলের পরিকল্পনা ছেড়ে শুধু এর কাজকর্ম পর্যালোচনার জন্য কমিটি গঠন করে। কিন্তু 2024 সালে বিজেপির কয়েকজন নেতা 400-র বেশি আসন পেলে সংবিধান পাল্টানোর ঘোষণা করেন। কিন্তু এই ঘোষণার বিপক্ষে জনমত দিয়েছিল দেশ। বিশেষ করে দলিত, আদিবাসী ও সংরক্ষণপন্থী মানুষ ভয় পান। সংবিধান বদল মানে সংরক্ষণ ও সমতার অধিকার হারানো। সংবিধান বদল মানে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের শেকলে আটকে যাওয়া। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। সংবিধান দিবসের ঠিক আগের দিন তিনি জাতীয় পতাকা নয়, অযোধ্যার রাম মন্দিরে ধর্মীয় গেরুয়া পতাকা উত্তোলন করেন, রামরাজ্যের ডাকও দেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এটি সরাসরি সংবিধানের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি ভঙ্গ করা। তিনি রাষ্ট্রের নিরপেক্ষতা মানার বদলে প্রকাশ্যে হিন্দুত্বের হয়ে সওয়াল করলেন, তাও আরএসএস প্রধান মোহন ভাগবতকে সঙ্গে নিয়েই। সর্দার প্যাটেলও 1949 সালে সতর্ক করেছিলেন, একটি ধর্মনিরপেক্ষ দেশ চালানো কঠিন, তাই ধর্মীয় বিভাজন বাড়িয়ে রাষ্ট্র চালানোর প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলা কখনোই উচিত নয়। কিন্তু মোদির এই পদক্ষেপ বিভাজনমূলক এবং ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে বিপদের দিকে ঠেলে দেয়। কলকাতা টিভি। সংবিধান দিবসের আগেই ভারতের গণতন্ত্র প্রশ্নের মুখে। রামরাজ্য প্রতিষ্ঠা করার কথা বলা সংবিধান বিরোধী। সেটাই তো, সংবিধান তো জাত, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে ভারতবাসী হতে শেখায়। একদমই তাই। সার্বভৌম সমাজতান্ত্রিক গণতন্ত্রে ধর্মীয় বিভাজনের কোনো জায়গা নেই। এই যে ভোটের আগে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নিজের সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন, তখন সংবিধানের সম্মান কোথায়? জয়রাম রমেশ তো ঠিকই বলেছেন, মোদি শাহ সংবিধান বদল করতে চাইছেন, তাই তো? খুব টেকনিক্যালি, সিস্টেমেটিক্যালি সংবিধান বদল করার চেষ্টা করছে মোদি সরকার। যেমন উদাহরণ দাও। যেমন ধর, সংবিধান সংশোধনী বিল, আরটিআই আইনে বদল, নতুন আইটি আইন, সবই গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা। সরকার ওদের বলে সব বদলে দেবে? সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার করেছে, তাতেই এই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে কি হতো? কি হতো? সত্যি কি হতো? যদি সত্যি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেত, 400 পার করত, বলা যায় না জাতীয় সঙ্গীত থেকে সংবিধান সবই বদলে দিত। হিটলার যেমন করেছিলেন। হিটলার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসার পর সব বদলে দিয়েছিলেন, এমনকি বাইবেলও নতুন করে লিখতে চেয়েছিলেন। বাপরে, চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।